আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অভিনন্দন এবং ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে আগাম নির্বাচনের লক্ষণ। নির্বাচনের বাংলাদেশে খুবই জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন নির্বাচন দেওয়াটাকে। আমি মনে করি বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিস্থিতি সে সে অনুযায়ী আমি মনে করি নির্বাচন খুবই জরুরি একটা বিষয়। জনগণের ম্যান্ডেটের একটা সরকার অতীব জরুরি। অ্যাট দিস মুভমেন্ট বাংলাদেশ পলিটিক্যাল ক্রাইসিস ইনক্রিজিং ডে বাই ডে। এটা কেন বলছে? বাংলাদেশের বর্তমানে যে নৃশংস হত্যাকাণ্ড চলতেছে, বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যে উপজাতি বনাম বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে যে পরিমাণে সংঘর্ষ কনফ্লিক্ট চলতেছে, এটা বিশেষ করে ভারত কিংবা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন থাকতে পারে এটার জন্য। আর এটা একটা উপজাতি এবং বাংলাদেশের মধ্যে একটা সংঘাত বেঁধে গেলে এখানে বহির্বিশ্বের একটা হস্তক্ষেপের সম্ভাবনা থেকেই যাবে। এটা হচ্ছে সবচাইতে বড় ইম্পর্ট্যান্ট একটা বিষয় হিসেবে আমি মনে করি এই মধ্যে বাংলাদেশের। কারণ পার্বত্য চট্টগ্রাম উপজাতি এগুলো আপনার হিংস্র প্রকৃতির, এগুলোর সাথে কনফ্লিক্টে গেলে বহির আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো না সমতল ভূমির মানুষ। কারণ এখানে ভারতের ইন্ধন থাকতে পারে, চীনের, মায়ানমার, বিশেষ করে আমেরিকার এখানে নিজস্ব একটা আলাদা তাদেরকে আমাদের উপজাতি যে পার্বত্য অঞ্চলগুলো আছে, বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলো নিয়ে বিশেষ করে একটা আলাদা রাষ্ট্র গঠনের একটা চিন্তা ভাবনা বহু আগে থেকে পরিকল্পনা করে আসছে। এর মধ্যে ভারত মূল ভূখণ্ড থেকে আলাদা যে সেভেন সিস্টার্স নামে যে অঙ্গরাজ্যগুলো আছে, 7টি রাজ্য, সেগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে মোটামুটি মূল ভূখণ্ড থেকে আলাদা। তো এগুলো দীর্ঘদিন থেকে তাদের অধিকার আদায়ে স্বাধীনতা নিশ্চিতকরণের জন্য এবং কি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তো এটার একটা প্রভাব এখানেও পড়তে পারে। আর সেটা অভ্যন্তরীণ বিষয় হতে পারে, এটা আর অভ্যন্তরীণ থাকবে না, সেটা একটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হবে। আর সেখানে আমেরিকা এবং ভারতের হস্তক্ষেপ থাকতে পারে, আমি এটা মনে করি। এই একটা বিষয়। আরেকটা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চলতেছে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে বিশেষ করে ঢাকা শহর, আপনার রাতের অন্ধকারে যে ডাকাতি হচ্ছে, মারামারি হচ্ছে, সাধারণ মানুষকে মেরে ফেলতেছে দুর্বৃত্তরা, ডাকাতেরা বা স্বৈরাচারী সরকার পতনের পর তার দোসরেরা বিভিন্নভাবে দুর্বৃত্তায়নে লিপ্ত আছে। আর যে কিছুদিন আগে যে মোফাজ্জেলকে হত্যা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শুনতেছি এখানে অনেক শিক্ষার্থী আছে যারা স্বৈরাচার সরকারের সমর্থক। তো এভাবে রাঙ্গামাটি, খাগড়াছড়িতে যে সংঘর্ষটা হয়েছিল, মামুনকে হত্যা করা হয়েছিল একটা মোটরসাইকেল চুরির অপরাধে, সেই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে দাঙ্গা বেঁধে গিয়েছিল বাংলাদেশি এবং পার্বত্য অঞ্চলের উপজাতিদের মধ্যে। তো বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে অনেক ঘটনা ঘটতেছে, এগুলো নিয়ন্ত্রণহীন। যে যার মতো করে আলোচনা করতেছে, দাবি পেশ করতেছে, বিভিন্ন দাবি নিয়ে সবাই আগাইতে আসছে। নারীর অধিকার নিয়ে একদল আগাইতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। অপরপক্ষে চাকরির বয়স 35 করার জন্য আরেক দাবি করতেছে। আনসাররা সচিবালয় ঘেরা করছিল কিছুদিন আগে, সেটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু তারা যে কোনো সময় আবার দাবি নিয়ে আসতে পারে। এভাবে প্রত্যেকটা সংগঠন বিভিন্নভাবে আগিয়ে আসতেছে। একটা বিশৃঙ্খলা অবস্থা, এটা কোনো ডিসিপ্লিন না। বাংলাদেশে এখন ডিসিপ্লিন নাই। শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য যে মাঠ পর্যায়ে আগের মতো পুলিশের যে ভূমিকা থাকার কথা, পুলিশের নীরব ভূমিকা একটা অস্থিরতার অন্যতম কারণ। কারণ প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, সরকারি স্থাপনায়, সরকারি অধিদপ্তর, পরিদপ্তর, উপদপ্তর, যে সরকারি যে ইনস্টিটিউটগুলো, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং কি আপনার রাষ্ট্রীয় জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যানজট নিরসনের জন্য, থানা পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের ভূমিকা অপরিসীম। পুলিশ এখানে নিষ্ক্রিয় হয়েছে, তাদের
নিরাপত্তার ভয়ে। কারণ পুলিশ যে পরিমাণে অমানবিক নির্যাতন, বিগত সরকারের অধীনে যে পরিমাণে নির্যাতন মানুষের করেছে, এখন তারাও নির্যাতিত হয়েছে। সরকার পতনের সাথে সাথে তারাও নির্যাতিত হয়েছে এবং তারা এরই মধ্যে সংখ্যায় আছে। তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে তারা মনোবল হারিয়েছে। এই মনোবল হারানোর কারণে এখন এরকম বিচ্ছিন্ন বিশৃঙ্খলাগুলো ঘটতেছে বাংলাদেশে। যে যার মতো করে সভা সমাবেশ করতেছে, যে যার মতো করে মিটিং মিছিল করতেছে, দাবি প্রেস করতেছে। এটা টোটালি একটা ইনডিসিপ্লিন কালচারে পরিণত হয়েছে। এর মধ্যে আমি মনে করি প্রধান উপদেষ্টা সংস্কারের আসলে অন্তর্বর্তীকালীন একটা বিষয়। মানে সংস্কার শব্দটা অনেক ব্যাপক একটা বিষয়। এটা আসলে সংক্ষিপ্ত পরিসরে করা সম্ভব না, আর এটা স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব না। এটা একটা ডাইনামিক প্রসেস হিসাবে আমি মনে করি এটা। সো এটা আসলে খুব নির্দিষ্ট করা উচিত। আসলে এই জায়গাগুলো সংস্কার করে আমরা নির্বাচনে আসতে চাই, এটা স্পষ্ট করে ফেলে জাতির কাছে আমি মনে করি এটা বেটার হবে। দ্য সুনার দ্য বেটার, এটা যত করতে পারে সেটাই ভালো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।